ঐক্যমতের ভিত্তিতেই হবে ঘোষণাপত্র বললেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান রাজনৈতিক দলগুলোর। 17.5 বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। গণতন্ত্র প্রতিষ্ঠা নির্বাচনের তাগিদ বিএনপির। বর্ধিত ভ্যাট ও করের প্রভাব পড়বে দৈনন্দিন খাদ্যপণ্যে বললেন ব্যবসায়ীরা। দ্রুত প্রত্যাহার না করলে আন্দোলনের হুঁশিয়ারি। এবং দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু, নানা জটিল রোগে ভুগছিলেন তিনি, জানালো স্বাস্থ্য মন্ত্রণালয়। সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। সবার মতামতের ভিত্তিতেই জুলাই ঘোষণাপত্র তৈরি করতে চান বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে এই কথা বলেন তিনি। বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো বলেছে ঘোষণাপত্র তৈরি করতে গিয়ে যাতে ঐক্যে ফাটল না ধরে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বিস্তারিত শফিকুল ইসলাম এর রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের অংশগ্রহণে এই বৈঠকের আয়োজন করা হয়। সর্বদলীয় বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টা বলেন, 5 আগস্ট হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক। কাজেই জুলাই ঘোষণাপত্র সবার মতামতের ভিত্তিতে করতে চাই। আমরা একতাবদ্ধভাবে আছি এবং কিভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করব, এই 5 আগস্টকে রিক্রিয়েট করব, সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে। বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, আরও আলোচনার ভিত্তিতে ঘোষণাপত্র প্রণয়ন করা হবে। এই বৈঠকে জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্র প্রণয়নের ব্যাপারে ঐক্যমত পোষণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দল, শক্তি, ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, তাদের বিভিন্ন ফোরাম, এদের মধ্যে আরও ইন্টেন্সিভ, আরও অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে। ঘোষণাপত্র নিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে যেন ফাটল না ধরে সর্বদলীয় বৈঠকে সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফ্যাসিবাদী শক্তি এবং ফ্যাসিবাদের দোসররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এ সময় জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, অনেক মৌলিক বিষয় এই ঘোষণাপত্রের কাঠামো থেকে বাদ পড়েছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনীতির গতিধারাকে একটা ঐক্যের পথে পরিচালিত করার স্বার্থে বস্তুনিষ্ঠ সত্য তুলে ধরে ধারণ করে একটা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন করা হোক, এ ব্যাপারে সকল দল আমরা একমত হয়েছি। সভায় বিএনপি, জামাত, হেফাজতে ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সহ জুলাই গণঅভ্যুত্থানের সব রাজনৈতিক শক্তি অংশগ্রহণ করে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের মানুষের মুক্তিযুদ্ধ এবং জুলাই আগস্টের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সংসদ নির্বাচনের বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারামুক্তির পর তার সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর শেষে এই কথা বলেন তিনি। মোশাররফ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দীর্ঘ 17 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তাকে বরণ করে নিতে জনতার ঢল নামে কেন্দ্রীয় কারাগারে। পরে সেখান থেকে বের হয়ে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বাবর সহ দলের শীর্ষ নেতারা। এ সময় গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। স্থানীয় সরকার নির্বাচনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় না, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে সংসদ নির্বাচনের মাধ্যমে। আর এটা একটা সুপারিশ মাত্র, কাজে শুধুই সুপারিশের উপর মন্তব্য করা তো জরুরি না। নজরুল ইসলাম খান আরও জানান, লুৎফুজ্জামান বাবরের মতো হাজার হাজার নেতাকর্মীর আত্মত্যাগ বৃথা যেতে দেবে না বিএনপি। এবং তার মতো আরও যারা আমাদের নেতা কর্মী অন্যায়ভাবে কারারুদ্ধ হয়েছেন, জেল কেটেছেন, জীবন দিয়েছেন, নানাভাবে নিপীড়িত হয়েছেন, তাদের সকলের এই ত্যাগের বিনিময়ে আমরা
মহান স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, এটা আমরা অর্জন করতে সক্ষম হব। 2007 সালের 28 মে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে 2টি মামলায় তার মৃত্যুদণ্ড এবং একটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী 7 দিনের মধ্যে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত ভ্যাট, শুল্ক এবং গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার না করা হলে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের ব্যবসায়ীরা। গতকাল রাজধানীর ঢাকা ক্লাবে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা এই হুঁশিয়ারি দেন। বক্তারা বলেন, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের উপর ভ্যাট ও করের বোঝা চাপানো হলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে দেশের শ্রমজীবী, প্রান্তিক কৃষক ও নিম্ন আয়ের মানুষ। যে হারে ভ্যাট বাড়ানো হয়েছে তাতে দৈনন্দিন খাদ্য, বিস্কুট, কেক, জুস সহ বিভিন্ন খাদ্যপণ্য ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। আর ভোক্তারা ক্রয় ক্ষমতা হারালে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের বেশিরভাগ কারখানা বন্ধ হয়ে যাবে। মুহূর্তের মধ্যে স্যার আপনারা আমাদের ভ্যাটের টাকা 5%-এর বিস্কিট বাড়িয়ে দিলেন, 300% বাড়িয়ে দিয়েছেন। 5%-এর ভ্যাট নিয়ে গেছেন স্যার 15%-এ। মানুষের স্যার দেয়ালে পিঠ থেকে গেছে। স্যার আমরা রাস্তায় নামতে চাই না, আমরা ব্যবসায়ী। স্যার আগামী দিনে যদি ব্যবসা না থাকে, রাস্তায় নামা ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না। জনগণের দিকে তাকিয়ে সরকার যেন সিদ্ধান্ত নেয়, সেটা আমাদের সরকারের কাছে দাবি থাকবে। এবং আমাদের জোর দাবি, যে ট্যাক্স বাড়ানো হয়েছে সেই ট্যাক্স যেন উইথড্র করা হয়। যদি সরকার না মানে তাহলে আমরা শিল্প কারখানা বন্ধ করে দিতে বাধ্য হব। দেশে হিউম্যান মেটানিউমো ভাইরাস আক্রান্ত 30 বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। রাজধানীর মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। HMPV ভাইরাসে মারা যাওয়া নারী জটিল সব রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ভাইরাসটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যিনি ওই ধরনের লক্ষণ থাকবেন তিনি যেন অন্য মানুষের কন্ট্যাক্টে না আসেন। যিনি সর্দি, জ্বর, কাশি উনি যেন নিজের ঘরে থাকেন। কিন্তু আমরা কোনোভাবে বলছি না যেটা মানে এগুলোর একটা সায়েন্টিফিক ডেফিনেশন আছে, অর্থাৎ সেই ডেফিনেশন এখনো ডিফাইন করা হয় না এটাকে ছোঁয়াচে বলে। আমি সেই জন্য স্পষ্টই এই শব্দটি ব্যবহার করতে চাই না। এটা এগুলো ক্লাসিক্যাল যারা ডেফিনেশনে ওনারা যখন বলবেন আমরা তখন এগুলো স্বীকৃত শব্দ ব্যবহার করবো। এখন আমরা যেটা বলছি, যেটা যাদের অসুস্থ তারা ঘরে থাকবে। স্বৈরাচার সরকার হটিয়ে বিপ্লবী সরকার এনেছি, কিন্তু কেউ আমাদের খোঁজ নিচ্ছে না। তখন তো আশ্বাস দিয়েছে আমার চোখের চিকিৎসা করাবে, কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিংবা কোনো সমন্বয়ক এসে দেখেও নি। শুনেছি জুলাই বিপ্লব ফাউন্ডেশন থেকে অনেকে সহায়তা পাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমি কিছুই পেলাম না। বেঁচে থেকেও যেন মৃত, পরিবারের বোঝা হয়ে আছি। কথাগুলো এক আন্দোলনকারীর। বাঞ্ছারামপুর থেকে রিফাত আবিরের তথ্য ছবিতে জানাচ্ছেন শফিকুল ইসলাম। আলো আনতে রাজপথে নেমেছিল ছাত্র জনতা, যোগ দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। আর সেই আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে দুচোখ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আজিজুল হক। সরকারি সহযোগিতা বলতে তিনি পেয়েছেন মাত্র 5,000 টাকা। আজিজুল হক আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র হলেও 2020 সালে বড় ভাইয়ের মৃত্যুর পর থেকে সংসারের পুরো দায়িত্ব তার কাঁধে। পড়াশোনার পাশাপাশি স্থানীয় টেক্সটাইল মিলে শ্রমিকের কাজ করে যা পেতেন তা দিয়ে চলত বাবার চিকিৎসা, ছোট বোনের পড়াশোনা আর সংসারের খরচ। দৃষ্টিশক্তি হারানোর কারণে তার পরিবারে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। পড়াশোনার পাশাপাশি চাকরি করে বাড়িতে মাস শেষে 10-12 হাজার টাকা করে দিতে পারতাম, আর এখন তো সেটাও বন্ধ হয়ে গেছে। দৃষ্টিশক্তি হারানো আজিজুলের সুচিকিৎসার দাবি তার মা বাবা ও এলাকাবাসীর। কোনো সরকারের কোনো সাহায্য পাইছি না, সরকারে কইছে মানুষে পাইছে, আমরা কোনো পাইছি না। কোনো লোক আসে না তাকে দেখার মতো। এখন বর্তমানে আমরা খুব কষ্টে চলাফেরা করতেছি। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা জানান, এরই মধ্যে আজিজুল সহ 4 জনকে 5,000 টাকা করে প্রাইজ বন্ড দেওয়া হয়েছে। সরকারি অনুদানের জন্য প্রশাসনের উপর মহলে সুপারিশ পাঠানো হয়েছে। যত দ্রুত সম্ভব যারা ভুক্তভোগী রয়েছেন বা আমাদের নামের তালিকায়
যারা রয়েছেন তাদের হাতে আমরা অতি দ্রুত পৌঁছে দিব যদি সরকারি অনুদানটা চলে আসে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাবের লিফলেট বিতরণ করা হয়েছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটোয়ারি এসব লিফলেট বিতরণ করেন। পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন গাজীপুর বাজার এলাকায় লিফলেট এসব বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন পাটোয়ারি সহ আরও অনেকেই। আন্তর্জাতিক সেবা সংগঠন অ্যাপেক্স ক্লাব অফ কক্সবাজারের ৮০১তম ডিনার মিটিং ও কম্বল বিতরণ অনুষ্ঠান হয়েছে। মফিজুর রহমানের সভাপতিত্বে কক্সবাজারের পানকৌড়ির সম্মেলন কক্ষে এই সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপেক্স ক্লাবের জাতীয় সহ সভাপতি মনিরুল ইসলাম। ফেনীর বারাহিগুনিতে পিএসএল ফাউন্ডেশনের উদ্যোগে ২০টি ঘর পুনর্নির্মাণের সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পিএসএল ফাউন্ডেশনের সেক্রেটারি নাসিমা জাহান খান, বিশেষ অতিথি ছিলেন পিইজিএল এর ডিরেক্টর ইঞ্জিনিয়ার মেহেদি হাসান, পিইজিএল এর ম্যানেজার হাবিবুর রহমান, ম্যানেজার মোশাররফ হোসেন তুহিন সহ আরও অনেকেই। আপনাদের থেকে আমাদের চাওয়া দোয়া, আপনি যেটা বললেন ডাক্তার সাহেব, এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ব্যস্ত আমাদের কাজগুলো হলো। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মহিষেলটি দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সদস্য সালমান ওমর রুবেল। মোহাম্মদ আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহসিন আলম শামীম সহ আরও অনেকেই। গাজীপুরের কালিয়াকুড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে কর্মী সমাবেশ হয়েছে। উপজেলার সূত্রাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিজয় সরণী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মী সভা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ সহ আরও অনেকেই। সাতক্ষীরার তালার মাগুরা ইউনিয়নের চরগ্রাম সহিলউদ্দিন হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে ফ্রি বই ও ব্যাগ বিতরণ করা হয়েছে। মাদ্রাসা সভাপতি পার শহীদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ রাসেল। প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার মাহমুদুল হক, ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদুজ্জামান ফকির। সুবিধাবঞ্চিত শিশুদের আকাশে ওড়ার স্বপ্ন পূরণ করেছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা নভোএয়ার। সংস্থাটির ১২ বছর পূর্তি উপলক্ষে ড্রিম ফ্লাইট ও বিচ ক্লিনিংয়ের আয়োজন এই স্বপ্ন পূরণ করেছে। জাগো ফাউন্ডেশনের পরিচালনাধীন স্কুল থেকে বিভিন্ন বয়সের ৩০ জন শিশুকে এই ভ্রমণ করায় প্রতিষ্ঠানটি। কক্সবাজার থেকে ফিরে আরও জানাচ্ছেন বাতিল বিপ্লব। সমুদ্রের নীল জলরাশি আর বিস্তীর্ণ বেলাভূমিতে মুহুর্মুহু আছড়ে পড়া ঢেউয়ের সঙ্গে যে শিশুদের জলকেলি মুগ্ধতা ছড়াচ্ছে, এরা জীবনে প্রথমবার এসেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। এসব শিশু কিশোরদের সবাই বঞ্চিত, অসহায়। নভোএয়ার এই উদ্যোগ না নিলে তাদের স্বপ্ন অধরাই থেকে যেত। সৈকতের হৃদয়কাড়া সৌন্দর্যে মাতোয়ারা শিশু কিশোরদের চোখে মুখে খুশির ঝিলিক ছিল চোখে পড়ার মতো। তাদের আত্মতৃপ্তি আর অনুভূতি আয়োজকদের মন ছুঁয়ে যায়। Very thankful to Novoair and especially Mofis Bhai because ওনার ইচ্ছায় এবং ওনার উদ্যোগে আমরা পেরেছি এই বাচ্চাগুলোকে এই সমুদ্র দর্শন করাতে এবং প্লেনে চড়াতে। ডেফিনেটলি উই উড এক্সপেক্ট যে আরও এরকম কর্পোরেটসরা এগিয়ে আসবেন। এর আগে ঢাকা বিমানবন্দর থেকে নভোএয়ারে উড়াল দেওয়ার পর থেকেই কল্পনার রাজ্যে ছুটতে থাকে সুবিধাবঞ্চিত শিশুরা। এ সময় নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান তাদের সাথে আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেন। তারা যেন দেখে শিখতে পারে। আমাদের এই
প্ল্যানটা এক হলো যে আকাশপথে উড়ার যে আনন্দ এবং অভিজ্ঞতা সেটা দেওয়া, দ্বিতীয়ত ওরা যে কক্সবাজারের সমুদ্র দেখবে এটা আমাদের অনেকের স্বপ্ন থাকে, সেই স্বপ্ন পূরণের একটা প্রচেষ্টা, দ্বিতীয়ত যে আরও অন্যান্য যে স্থাপনাগুলো দেখবে এর মাধ্যমে তারা জ্ঞান আহরণ করবে। বিমান থেকে নামার পর হোটেল, সমুদ্র সৈকত, বিমান বাহিনীর ঘাঁটি এবং রেলওয়ে পরিদর্শন করে শিশুরা। দিনভর ঘোরাঘুরির পূর্ণতা পায় সমুদ্র তটে। আজকে আমার অনেক ভালো লাগছে, আমি পাওনা পাচ্ছি, আবার লাফাতেও পাচ্ছি, বন্ধুদের ভিজাতেও পাচ্ছি, অনেক মানে ফিলিংসটাই জানি কেমন অদ্ভুত আনন্দময়। প্ল্যান করে তারপরে সমুদ্রে ঢেউয়ে যাওয়া, প্ল্যান প্রতিযোগিতা করা, বঞ্চনা ভুলে শিশুরা এগিয়ে যাবে তাদের স্বপ্নের শিখরে, এমন প্রত্যাশা রেখে আয়োজকরা মনে করেন সামাজিক দায়বদ্ধতা থেকে এমন উদ্যোগে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গাজীপুরের কালিয়াকুড়ে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ জলিল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খান, পরিচালক সাইদুর রহমান সোহাগ সহ আরও অনেকেই। অভিশপ্ত শয়তান থেকে আমি আল্লাহর কাছে শেষ করবে এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ঐক্যমতের ভিত্তিতেই হবে ঘোষণাপত্র বললেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান রাজনৈতিক দলগুলোর। 17.5 বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের তাগিদ বিএনপির। বর্ধিত ভ্যাট ও করের প্রভাব পড়বে দৈনন্দিন খাদ্যপণ্যে, বললেন ব্যবসায়ীরা দ্রুত প্রত্যাহার না করলে আন্দোলনের হুঁশিয়ারি। এবং দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু, নানান জটিল রোগে ভুগছিলেন তিনি, জানালো স্বাস্থ্য মন্ত্রণালয়। সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।